মব কালচার বা বোমা কালচার, নেতাদের পার্টি বদল, এরা নানা ধরনের অস্ত্র শস্ত্র বোমা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এবার দোষটা কোন পার্টির? টিএমসি নাকি বিজেপি নাকি কংগ্রেস? এটা কিন্তু তার তো দায়িত্ব পড়ে। এই যে বাংলার রাজনীতি, এটা আস্তে আস্তে অনেক এমন জায়গায় প্রবেশ করেছে যেখানে প্রবেশ করাটা প্রয়োজন ছিল না। সিনেমা কালচার, সিনেমা জগতে এখন দেখবেন প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা রাজনীতির মধ্যে ইনভলভ হয়েছে। সামনেই আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী নির্বাচন ভোট। আর আজ আমাদের হট চেয়ারে এই নিয়েই আলোচনা হবে। তো নমস্কার, আমার নাম রিক, আপনারা দেখছেন হট চেয়ার। আমার সাথে আছে আজ আমারই এক চ্যানেলের ওনার দীপপ্রকাশ মণ্ডল। স্যার, আপনি আবার কিছু বলুন। আমাদের সামনেই নির্বাচন, যেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো সেই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি, যেখানে আমরা নানা টপিক সম্পর্কে কথা বলবো, যেমন মব কালচার বা বোম কালচার, যেমন নেতাদের পার্টি বদল, যেমন বুদ্ধিজীবীদের নিষ্ক্রিয়তা, এবং আমাদের সাধারণ মানুষজন সমস্ত কিছু দেখার পরেও যে চোখে হাত দিয়ে বসে আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমাদের প্রথম যে টপিক, সেটা হলো মব কালচার বা বোমা কালচার। বোমা কালচার, এটা মানে যদি আমরা দেখতে যাই, এটা কিন্তু সাধারণ মানুষের দিক দিয়ে কিন্তু হয় না। কারণ যদি কোথাও থেকে যদি ফান্ড না আসে, কিন্তু এগুলো সম্ভব না, তাই না? জিনিসটা তোমার কি মনে হয়? একদমই। যখন কোনো সাধারণ মানুষেরা কোনো পার্টির কাছ থেকে ফান্ড পেয়ে নিজেরা নানা ধরনের অস্ত্র শস্ত্র বোমা এগুলোতে ইনভেস্ট করে সেগুলো নিয়ে ভোটের আগে মানুষজনের, সাধারণ মানুষজনের বিপক্ষে ব্যবহার করে, তারা সমাজটাকে উত্তেজিত করে। যে সমস্ত ভালো সাধারণ লোকেরা আছেন যারা তাদের পছন্দের মতো লোককে ভোট দিতে চান, তাদেরকে নানা রকমভাবে বিরক্ত করে, এবং এটা এমন একটা রূপ ধারণ করে যেটা এমন একটা সময় কোনো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমরা শুনেছি, আমরা জানি, অনেক এক্সাম্পল আমাদের কাছে আছেন। না, ঘটাতে পারে বলাটা ঠিক না, কারণ এটা ঘটেছে আর ঘটছেও জিনিসটা। মানে দেখা গেল আমাদের ভোট কখন হয়? 5 বছর অন্তর অন্তর দুটো করে ভোট হয়, কিন্তু 5 বছর অন্তর ভাবে হয় জিনিসটা। তো এই ভোটে কী হয়, কিছু সামান্য টাকার জন্য কিছু কিছু মানুষ আছে যারা একটা স্বাভাবিক সাধারণ মানুষের ক্ষতি করতেও তারা ভাবে না, কিন্তু সেই ক্ষতি করে দেবে। কিন্তু একটা পরিবারকে সেই ক্ষতিটা বহন করতে হয় সারাটা জীবন। যদি একটা পরিবারের ক্ষতি হয়, তখন কি হয়, মানে সেই যে বোম মারলো তার কিন্তু কিছু হয় না। কেন হয় না? কারণ সে পার্টির কাছ থেকে ফান্ড পেয়েছে, যেভাবে হোক বেঁচে যায়। তো যদি খুব আওয়াজ ওঠে যে হ্যাঁ এই এ করেছে কিংবা এখান থেকে হয়েছে জিনিসটা, খুব যদি ধরা পাকড়াও হয়, তবেই হয়তো সে ধরা পড়ে, নচেত মানে এখানে ধরা পড়ার জিনিসটাই থাকে না। মানে ধরা ছোঁয়ার বাইরে তুমি বোম মারো কিংবা কাটাকাটি করো, খুনাখুনি করো, কোনো অসুবিধা নেই। দরকার পড়লে ভোটের ব্যালট পেপারও খেয়ে নাও, এটাও চলে, কিন্তু কোনো শাস্তি নেই। কারণ জিনিসটা হয় পার্টির ফান্ড থেকে। এবার কোন পার্টির ফান্ড থেকে সেটা মানে আমাদের সেটাই নেই। কারণ সব এক একটা এরিয়া এক একটা পার্টি, এক একটা জায়গায় এক একটা মানে চিন্তাধারার মানুষ থাকে, তো সেই হিসাবে জিনিসটা ভাগ হয়। এগুলো কেন করেন এই পার্টি থেকে হোক বা সাধারণ লোকেরা, এই যে বোমা কালচার বা অস্ত্রশস্ত্র নিয়ে? এগুলোতে তাদের স্বার্থসিদ্ধির জন্য। কোনো নির্দিষ্ট এলাকার কিছু লোক আছেন বা কোনো একটা পার্টি আছে যারা সেখানে কিছু উত্তেজিত জনতা, কিছু লোকজন আছে যারা সাধারণ, যারা অতটা এই সব বিষয়ে মাথা ঘামায় না, যাতে তারা ভোট দিতে আসতে না পারে, যাতে তারা এসে তাদের পছন্দের লোককে নির্বাচিত করতে না পারে, তাদেরকে ভয় দেখানোর জন্য এটা করা হয়। যার ফলে কি হয়, তাদের অপোনেন্ট, তাদের প্রতিদ্বন্দ্বী যে ছিল সে অনেক ভোট কম পাওয়ায় তাদের এই লাভটা ঘটে, এবং তারা এইভাবেই অরাজকতা করে এর আগে অনেক দিন থেকে চলে আসছে, ইভেন এখনো চলছে এবং হয়তো ভবিষ্যতেও চলবে, কারণ এটাই মানুষের ধর্ম। তো আমাদেরকে সেটার বিপক্ষে চেষ্টা করতে হবে,
যতটা সম্ভব সেটা ভেবে যে সমাজে আমাদেরই বোন, আমাদেরই ভাই, আমাদেরই সব কাছের লোকেরা থাকে, তো সেটা যাতে অন্য কারোর ক্ষতি না হয়, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তাই এই অস্ত্রশস্ত্র বা বোম কালচারের বিপক্ষে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আচ্ছা, এবার আওয়াজ তোলার কথায় যদি আসি, আচ্ছা আমি যদি দেখা গেলো আওয়াজ তুলতে যাই এবং কিংবা যাচ্ছি, তাই না, এই কথাটা ভাবলাম, আমি আওয়াজ তুলেও দিলাম, কিন্তু পরবর্তীকালে আমার পাশে কেউ থাকবে না, তখন তো জিনিসটা আমারই ক্ষতি। মানে এটা স্বাভাবিক, সকল সাধারণ মানুষ ভাবে, এটা ভাবনারও বিষয় যে এই এরিয়ায় এমন একটা পার্টি আছে, তুমি যদি কোনো মুখ খোলো মারা যাবে। আর এই কারণেই কি হয়, সেন্ট্রাল ফোর্স আসে প্রত্যেক বছরই আসে, কিন্তু কোনো কাজ আমি দেখতে পাই না। হ্যাঁ, আমি আমাদের আর্মিদের প্রতি সত্যি কথা বলতে খুব আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই আমাদের রক্ষা করার জন্য। তারা আমাদের দেশকে আগলিয়ে রাখছে, তাদেরকে আমি মন থেকে মানে হাত জোড় করে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে যখন ভোট আসে, আমরা শুনি এত কোম্পানির কেন্দ্র বাহিনী, এর আগের এই বছর যেমন 240 কি 280 সামথিং একটা কথা বলা হয়েছে, এর আগের বছরও এরকমই এসেছিল। কিন্তু এত কোম্পানির আর্মি আমাদের পশ্চিমবঙ্গে আসে, তারা ভোটকে সুস্থভাবে করানোর চেষ্টা করে, কিন্তু চেষ্টাই থেকে যায় না, চেষ্টা তাদের করতে দেওয়া হয় না, কিংবা তারা চেষ্টা করে না, সেটা এখনো পর্যন্ত মানে বুঝতে পারি না। এবার দোষটা কোন পার্টির? টিএমসি নাকি বিজেপি নাকি কংগ্রেস না অন্য নাকি পার্টি? সিপিআইএম, সমস্ত, হ্যাঁ। না, এটা একটা কি বিজেপি, আমি মানলাম যে দেখা গেল বিজেপি চাইছে আমি সুস্থভাবে ভোট করাবো, তাহলে কিন্তু তার তো দায়িত্ব পড়ে যে সেই যে কেন্দ্র বাহিনী যারা আসছে তাদেরকে দিয়ে কাজটা করানো, তাই না? আর যদি জিনিসটা যদি ভুলে টিএমসিরও হয়, তাহলে তো বিজেপিকে টিএমসিকে বলা দরকার জিনিসটা। এখন তো দুই পার্টি লড়াই করছে হিসাবে, তাদের তাদের হিসাবে কথাটা হবে, কিন্তু এখানে তাহলে কি মানে এমন জিনিসটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আসলো কেন্দ্র বাহিনী, মমতা দিদির তাদের আপ্যায়ন করার একটা সুযোগ। আমাদের নেক্সট টপিক সেটা হলো যে নেতারা তাদের নিজেদের স্বার্থের জন্য পার্টি বদল। তারা অনেক নেতাই আমরা দেখতে পাই অনেক আদর্শ নিয়ে তারা কোনো একটা পার্টিতে আসে, তারা সেই পার্টির আদর্শে নিজের আদর্শকে এক করে তারা সেই পার্টিতে থেকে কাজ করে, এবং ঠিক সময় হলে ক্ষমতার লোভে তারা পার্টি বদল করে ফেলে। ঠিক এই যে নিজের স্বার্থের জন্য বাকি মানুষের কথা না ভেবে যে এইভাবে পার্টি বদল করা, অন্য পার্টি যেখানে তার স্বার্থ ফুলফিল হচ্ছে, এই জিনিসটা আমাদের বাংলার রাজনীতিকে প্রচুরভাবে প্রভাবিত করে, তাই তো? পার্টি বদল মানে কিছু কিছু এমন নেতা আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে, কিন্তু আমি জানি না কারা করে, সিরিয়াসলি, এটা যেটা সত্যি কথা সেটাই। আর কিছু কিছু নেতা আছে যারা স্বার্থে কাজ করে, সেটা প্রায় চোখে পড়ে, দেখা যায়। ঠিক আছে, মানুষ বেঁচে আছে স্বার্থ নিয়েই বেঁচে, সে তার স্বার্থেই কাজ করবে, কিন্তু তার যে কাজ, সেটা তো জিনিসটা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটা দরকার। এই যে পার্টি বদল, এবং ঠিক যে নেতাদের পার্টি বদল সেটাও নয়, আমরা এখন দেখতে পাই যে পলিটিক্স কোন কোন জায়গায় ইনভলভ হয়েছে। আমরা জানি যে একটা খুব বড় মাপের একজন ব্যক্তি বলেছিলেন যে পলিটিক্স সব জায়গায় রয়েছে। অবশ্যই আমার পরিবারেও পলিটিক্স রয়েছে, আমার বন্ধুত্বের মধ্যেও রয়েছে, আমার পার্সোনাল লাইফ, আমার সব জায়গাতেই পলিটিক্স, সব জীবনে সব ক্ষেত্রে পলিটিক্স থাকে। কিন্তু এই যে বাংলার রাজনীতি, এটা আস্তে আস্তে অনেক এমন জায়গায় প্রবেশ করেছে যেখানে প্রবেশ করাটা প্রয়োজন ছিল না। যেমন সিনেমা কালচার, সিনেমা জগতে এখন দেখবেন প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা রাজনীতির মধ্যে ইনভলভ হয়েছে। অনেক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে, হয়তো হয়তো আমাদের অতটা জানা নেই, কিন্তু তারা হয়তো যদি কোনো পার্টির ধার না ঘেঁষে তাহলে হয়তো সে নেক্সট অ্যাক্টিংয়ের যে কাস্টটা আছে সেটা পাবেন না। তো এইভাবে যে পার্টির এই আর্ট বা সিনেমার মধ্যে ইনভলভমেন্ট, যেটা আস্তে আস্তে আমার মনে হয় যে এই সিনেমা জগৎকে বলুন বা যে কোনো আর্ট
ইন্ডাস্ট্রিকে আস্তে আস্তে নষ্টের দিকে নিয়ে যায়। তো এই বিষয়ে অবশ্যই নষ্টের দিকে নিয়ে যায় বলতে, এবার তোমার কথাটা যেমন ছিল যে হ্যাঁ, কোনো পার্টির চাপে পড়ে, তুমি এরকমটাই বলতে গেলে যে কোনো পার্টির চাপে পড়ে সে হয়তো কোনো দলে ঢুকছে, কিন্তু আমি সাধারণ মানুষ যদি আমি একটা কথা বলি, তাহলে আমি কি করে বুঝবো যে সে চাপে পড়ে করছে জিনিসটা, তাই না? সে চাপে পড়েই যাচ্ছে, নাকি টাকার জন্য যাচ্ছে, নাকি সাধারণ মানুষের ভালো করার জন্য যাচ্ছে, সেটা তা আমি কি করে বুঝবো? অবশ্যই অবশ্যই তার, সে যখন নির্বাচিত হয়ে যখন আসবেন এবং তার যখন আহ, সাধারণ মানুষ কাজ দেখবে, তখন বোঝা যাবে যে সে কিভাবে এসেছে। অবশ্যই তবে সিনেমা জগৎ হোক বা খেলাধুলোর জগৎ, এই সমস্ত জায়গা থেকে এই রাজনীতি বিষয়টাকে দূরে রাখাটাই মনে হয় আমার সব থেকে ভালো। এই সমস্ত বিষয়গুলোতে রাজনীতির প্রবেশ না থাকাই হ্যাঁ, আমার এবার মতে আমার মনে হয় বেশি ভালো, শোচনীয় হবে জিনিসটা। শোচনীয়, কিন্তু আমাদের কথায় তো সব চলবে না। হিসাব এটা তো তাই বলে যে অবশ্যই সাধারণ মানুষও চাইছে, এবার তারাও চাইছে। হ্যাঁ, তারাও চাইছে। এবার একটা যদি জিনিস, তারা যদি আমাদের বার্তা যদি তাদের কাছে পৌঁছায়, সকলের মধ্যে যদি পৌঁছায় যে হ্যাঁ, এদিকটা যেমন তারা বহাল রেখেছে, তারা বহাল রাখছে, তাদের যে সিনেমা কালচার, সেটাও তারা যদি বহাল রাখে একইভাবে, সেটাও যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এগোবে। অবশ্যই অবশ্যই যদি রাজনীতির সাথে সাথে তারা তাদের নিজের কাজটাকেও ঠিক রাখে তাহলে অবশ্যই সব দিক থেকেই ভালো। কিন্তু সেটা তো আমরা যারাই মুভি বাংলা ইন্ডাস্ট্রি দেখি তারা দেখছি যে ওদিকে সাউথ থেকে ওদিকে অন্য নানা দিক থেকে নানা মুভি অ্যাক্টর অ্যাক্ট্রেস বেরিয়ে আসছে, কিন্তু আমাদের বাংলার অবস্থা কতটা আমরা সবাই জানি, আর খুব ভালো মতোই জানি যে সেখানে রাজনীতির প্রভাব কতটা। তো আহ, এই সমস্ত আলোচনার পরে লাস্টে আমরা যে টপিকটায় ঢুকতে পারি বা যেটা হয়তো এই সমস্ত কিছুর মূল কারণ, সেটা হচ্ছে যে বুদ্ধিজীবীদের নিষ্ক্রিয়তা হুম। বা সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা। আমরা এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে অরাজকতাটা ঘটছে, এটা 6 মাসের নয়, এটা 1 বছরের নয়, এটা 1.5 বছরের নয়, এটা অনেক পুরনো, অনেক আগে থেকে চলে আসছে, অনেক পুরনো। তার সত্ত্বেও সেম জিনিস বারবার ঘটে যাচ্ছে। কারণ কি? কারণ আমরা এর প্রতিবাদ করছি না। অবশ্যই যে রিক যে কথাটা বললো যে প্রতিবাদ করতে গেলে এই ভয়টাই থাকে, হয়তো আজকে আমি প্রতিবাদ করলাম, আজকে আমি এখানে বলছি, আমার হয়তো মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে গেল যে কারণে হয়তো কালকে আমি আর থাকলাম না। এটাই সত্যি যে প্রতিবাদ করলে যে আমি পরবর্তী দিনে আর প্রতিবাদের জন্য ঠিক থাকবো বা আস্ত থাকবো, সেই বিষয়টাও খুব একটা ভয়াবহ প্রশ্ন হয়ে ওঠে। তো তাছাড়া কি থাকে, যদি কেউ প্রতিবাদ করতেও চায় তার পাশে আমরা কেউ দাঁড়াই না, তার পাশে আমরা কেউ থাকি না, সেই ভয়টা আমাদের সবার মধ্যে কাজ করে। তো এই যে যারা সো কল্ড বুদ্ধিজীবী আছেন, যারা এগুলো নিয়ে চর্চা করেন, আমরা নয় সাধারণ মানুষ, আমরা এই বিষয়গুলো নিয়ে অতটা ইনভলভ হই না, কিন্তু অনেকে আছেন যারা সামনে গিয়ে জিনিসগুলোকে ক্রিটিসাইজ করেন, যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এগুলো ভুল, এগুলো শোধরানোর প্রয়োজন আছে, তারাও যেন দিন দিন সেটা সঠিকভাবে সক্রিয়ভাবে জিনিসটা করতে পারছেন না। তারাও যেন মুখে হাত চোখে কিছু বেঁধে তারা অন্ধ হয়ে পড়েছেন, তাই তো? মানে একটা কথা আগে থেকে আসতো, একটা কথা বলা হয়, গান্ধীজির 3টে বাদর, সেরকম বিষয়। একটা বাদর মুখে হাত দিয়ে থাকে, একটা বাদর কানে থাকে, আর একটা চোখ, সেরকম একটা বিষয়। ঠিক ঠিক যে সাধারণ মানুষ শুধু নিজের কিছু ক্ষণস্থায়ী লাভের জন্য। স্বার্থের জন্য, লাভের জন্য তারা দূরের জিনিসটাকে ভাবছে না, হুম। তারা সেটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো আমাদের এই আলোচনার সার্থকতা সেখানেই হবে। আমি বলছি না যে কাউকে এখনই সামনে গিয়ে কোনো, যদি আপনার চোখের সামনে কোনো খুব খারাপ কিছু ঘটে তার সামনাসামনি প্রতিবাদ করুন। হয়তো আপনি যদি সাধারণ মানুষ হয়ে সেটা প্রতিবাদ করতে যান তাহলে আপনারই বিপদ আছে যদি অতটা সামনে তার মুখোমুখি হন। তাই আমাদের সার্থকতা এটাই যে এটা থেকে যদি কিছু বুঝতে পারেন, আপনারা প্রতিবাদ কিসের মাধ্যমে করবেন? নির্বাচনের মাধ্যমে। সামনেই নির্বাচন, তাকেই বাছুন, সেই নেতা, সেই পার্টি, সেই মানুষটাকে নির্বাচন করুন যে এই সমস্ত বিষয় থেকে আপনাকে রক্ষা করবে, সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে, সাধারণ মানুষের ভালো কথা ভাববে, হুম। আমাদের সবার স্বার্থের কথা ভাববে।
ক্ষণস্থায়ী সুখের জন্য বা ক্ষণস্থায়ী স্বার্থের জন্য সাধারণ মানুষকে বিসর্জন দেবে না। আমাদের আলোচনার সার্থকতা সেখানেই যদি আপনারা ঠিকঠাকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সঠিক মানুষকে নির্বাচন করেন। এটাই হবে সাধারণ মানুষের প্রতিবাদ। সাধারণ মানুষের এটাই প্রতিবাদ। এটার জন্যই প্রত্যেক 5 বছর অন্তর আমাদের ভোটটা হয়। কিন্তু সাধারণ মানুষ যদি সেখানে পৌঁছতেই না পারে, তাহলে সেই প্রতিবাদটা দেবে কিভাবে? কথাটা এখানে উঠে আসে না, যে আমি যদি নাই যাই, আমি যদি নাই যেতে পারি, আমাকে পৌঁছাতেই যদি না দেওয়া হয়, তাহলে সেখানে প্রতিবাদটা আমি করবো। এই যে একটু আগে আমি বললাম কেন্দ্র বাহিনীর কথা, কেন্দ্র বাহিনী আসছে, কিন্তু ওরাও সেই মানে চোখে আঙুল দিচ্ছে কি মুখে আঙুল দিচ্ছে আমি জানি না, কিন্তু ওরাও মানে নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, 2 জায়গায় হয়তো একটা ওই যে বাতাস বোম না কি একটা বলে, যাই হোক কিছু একটা এয়ার গান ওপর একটা ফাটিয়ে দিল, গেল গেল না গেল না গেল, ব্যাস এটুকুই হয়ে গেল, এরকম একটা বিষয় দেখে যায়। তো সাধারণ মানুষদের পৌঁছতে হবে, কিন্তু সেই পৌঁছানোর ব্যবস্থা আমাদের এই যে যেসব পার্টি আছে তাদেরকেই করে দিতে হবে। তারাই যদি না করে দেয়, তাহলে আমাদের যাওয়ার মানে কোনো জায়গা নেই। অবশ্যই অবশ্যই। দায়িত্বটা আমাদের না, দায়িত্বটা মেনলি যেসব পার্টি আমাদের পশ্চিমবঙ্গে এখন স্থায়ী, সেসব সকল পার্টির। কারণ এক হাতে তালি বাজে না কোনো সময়, তাই না? একদমই তাই, একদমই। তো এই কাজটা দুই দিক থেকে আসা প্রয়োজন। যে অবশ্যই রিক যেমন বলল যে সমস্ত ধরনের পার্টিদের নেতাদেরকে, যত কার্যকর্তা আছে তাদেরকে এইটা ঠিক করতে হবে যে যাতে সাধারণ লোকজন ঠিকঠাক সুষ্ঠুভাবে ভোটটা করতে পারে। দ্বিতীয়ত আমাদেরকে এইটা চেষ্টা করতে হবে যে আমরা সঠিক মানুষটাকে নির্বাচন করতে পারি। এই দুই একসাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের নির্বাচন হবে সুষ্ঠু। আমাদের নির্বাচিত স্থানীয় বা রাজ্য স্তরে যে নেতাই হোক না কেন, সে অবশ্যই ঠিকঠাকভাবে কাজ করবে। কারণ যদি আমরা সঠিক নির্বাচন করি, যদি নেতারা আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে দেয়, তাহলে আমার মনে হয় অবশ্যই যেই শাসক হোক, যে এখন আছেন তিনিই থাকুন বা নতুন কেউ আসুক, যদি মানুষজন সঠিকভাবে সমস্ত কিছু বিচার করতে পারে, মানুষজন সঠিকভাবে সমস্ত কিছু নির্বাচন করতে পারে, ভাবতে পারে, এই জিনিসগুলি আলোচনা করা হয়, তাহলে অবশ্যই আমাদের নির্বাচন ভালো হবে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আমাদের শুধু এখানে একটাই মোটিভ ছিল, যে আপনাদের মধ্যে একটু পজিটিভ ভাবনা পৌঁছে দেওয়ার। আমাদের এখানে কোনো দলের তরফ থেকে কিংবা কোনো কিছুর থেকে আমাদের চাপ বা কিছু নেই। আর আমরা চেষ্টা করছি যতটা ফ্রিভাবে কথা বলা যায়। আর যদি আমাদের কথাবার্তায় কারোর খারাপ লেগে থাকে, তো আমরা অন্তর থেকে তাকে ক্ষমা চাইছি। কিন্তু আমরা এখানে কোনো পার্টির হয়ে কথা বলিনি কিংবা কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করিনি। তাই আপনারা আপনাদের মতো ভোট দিন, আপনারা সঠিককে বাছুন, এটাই আমাদের এই ভিডিওর সার্থকতা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হট চেয়ার, আর সাবস্ক্রাইব করুন, কারণ ভাবনা থেমে থাকলে ইতিহাস থেমে যায়। একদম। আর জিনিসটা শেয়ারও করুন। শেয়ার করুন সেই সমস্ত মানুষের জন্য যারা এই ভিডিওটা তাদের জানাটা, শোনাটা, দেখাটা প্রয়োজন। থ্যাংক ইউ।